হ্যালো বন্ধুরা, আমি মারুফা আর আজ আপনাদের কাছে নিয়ে এসেছি 2021 সালে মুক্তি পাওয়া কোরিয়ান সাসপেন্স থ্রিলার মুভি মিডনাইট অর্থাৎ মধ্যরাতে। মুভিতে এমন কিছু টুইস্ট রয়েছে যা আপনাদের রাতের ঘুম হারাম করতে যথেষ্ট। এই মুভিটি দেখার পর আপনি মধ্যরাতে নির্জন রাস্তায় হাঁটতে 10 বার চিন্তা করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট এক্সপ্লানেশনে চলে যাই। মুভির শুরুতেই নির্জন রাতে একটি মেয়ে অফিসের কাজ সেরে বের হয়েছে মানবশূন্য এক রাস্তায়। ফোনে কথা বলছে তার বয়ফ্রেন্ডের সাথে। তবে অফিস থেকে বের হওয়ার আগে একটা ট্যাক্সি বুক করেছিল সে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ট্যাক্সিটা আসার সাথে সাথে কয়েকজন ছেলে এসে সেই ট্যাক্সিটা নিয়ে সেখান থেকে চলে যায়। অবশ্য তাদের আটকানোর অনেক চেষ্টাও করে সে, তবে কোনো লাভ হয় না। এরপর আর কোনো উপায় না পেয়ে নির্জন সেই রাস্তায় একাই হাঁটতে শুরু করে সে। তবে কিছু সময় পর হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ায় তার পাশে। গাড়ির ভিতরে থাকা লোকটি আগ বাড়িয়ে মেইন রাস্তা পর্যন্ত পৌঁছে দিতে চায় তাকে। লোকটির নাম ডোশি, কিন্তু মেয়েটি তাকে পরিষ্কার জানিয়ে দেয় সে কোনো অপরিচিত মানুষের গাড়িতে উঠবে না। তবে ডোশিক তাকে জানায় এই রাস্তাটি খুবই বিপজ্জনক, তাছাড়া এখানে গাড়ি পাওয়াও অনেক কষ্টসাধ্য। কিন্তু মেয়েটি তার কথা উপেক্ষা করে বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলতে বলতে সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে ডোশিক তার গাড়ির দরজাটি হঠাৎ খুলে দিলে ভেতর থেকে কে যেন সাহায্য চায় মেয়েটির কাছে। আওয়াজ শুনে থমকে দাঁড়ায় মেয়েটি। সে ভাবে ভেতরে থাকা লোকটি হয়তো কোনো সমস্যা হয়েছে। এই ভেবে এক পা দুপা করে গাড়িটির কাছে আসে মেয়েটি। গাড়ির ভেতরে তার চোখে পড়ে হ্যাঙ্গারে ঝোলানো অনেক কাপড়ের উপরে, আর সেই কাপড়ের পেছন থেকে কেউ একজন সাহায্য চাইছে তার কাছে। কৌতূহল উকি মারে তার মনে। গাড়ির একেবারে কাছে আসতে সে দেখতে পায় একটা মধ্যবয়স্ক ব্যক্তি ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে সেখানে। লাশ দেখে ভয় আঁতকে ওঠে সে, কিন্তু কিছু বুঝে ওঠার আগে সারি সারি কাপড়ের পেছন থেকে ডোশিক বেরিয়ে আসে এবং টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেয় তাকে। বেশ কয়েকবার গাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করেও মেয়েটি, তবে তাতে কোনো লাভ হয় না। অবশেষে সাহায্য করতে এসে এক সাইকো কিলারের হাতে অকালেই প্রাণ দিতে হয় তাকে। এরপর ডোশিক নিজেই পুলিশকে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মানুষরূপী জানোয়ারটি ভয় পেয়ে যাওয়ার অভিনয় করে মেয়েটির লাশ দেখিয়ে বলে তার সামনে কিছু প্রবাসী শ্রমিক মেয়েটিকে বারবার ছুরি আঘাত করে খুন করে ফেলেছে। ডোশিকের কথা শুনে পুলিশ মেয়েটির লাশের কাছে যায়। গিয়ে মেয়েটির লাশের পাশাপাশি গাড়িতে পড়ে থাকা সেই মধ্যবয়স্ক লোকটির ক্ষতবিক্ষত লাশটিও সেখানে পড়ে থাকতে দেখে তারা। আর এখানে আমরা অনুমান করতে পারি ডোশিক কতটা ভয়ানক সাইকো কিলার। অন্যদিকে আমরা দেখতে পাই কিয়ংমি নামের একটি বধির মেয়েকে। সে কথা বলার পাশাপাশি শুনতেও পারে না। কল সেন্টারে কাজ করে সে। তার মাও তার মতোই কথা বলতে বা শুনতে পায় না। কিয়ংমির মা একটি দর্জির দোকানে কাজ করে। সে রাত দিন পরিশ্রম করে টাকা কামাচ্ছে, কারণ তার মেয়ে কিয়ংমিকে নিয়ে জেজু আইল্যান্ডে ঘুরতে যাবে সে। জেজু আইল্যান্ডে ঘুরতে যাবার ইচ্ছে তাদের অনেক দিনের। এদিকে কিয়ংমি কাজ শেষ করে তার কলিগদের সাথে বসেছিল। বস এসে কিয়ংমি ছাড়া তাদের মাঝে যে কোনো একজনকে ক্লায়েন্টের সাথে ডিনারে যেতে বললে কেউ ডিনারে যেতে রাজি হয় না। বস কোনোদিন কিয়ংমিকে ক্লায়েন্টের সাথে ডিনারে যেতে বলে না, কারণ বস মনে করে সে ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করতে পারবে না। কিন্তু কিয়ংমি এক প্রকার জোর করেই ডিনারে যেতে চায়। কেউ যেহেতু ডিনারে যেতে রাজি ছিল না, তাই বস আর কোনো উপায় না পেয়ে তাকে ডিনারে নিয়ে যেতে রাজি হয়। পরের সিনে আমরা সোজুন নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটি ছেলের সাথে ডেটে যাবে বলে রেডি হয়ে বাসা থেকে বের হবে। এমন সময় জং তাকে ডেকে অন্য কাপড় পরে বাইরে যেতে বলে। জং হলো সোজুনের বড় ভাই। সে একটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি করে। জং তার ছোট বোনকে অনেক ভালোবাসে। ভালোবাসবেই না বা কেন, কারণ এই বোনটি ছাড়া আপন বলে তার তো আর কেউ নেই। ছোটবেলায় তারা তাদের বাবা মাকে হারিয়েছে। সোজুন কাপড় চেঞ্জ করে ডেটে চলে যায়। তবে যাওয়ার আগে জং সোজুনকে বলে রাত 9টার মধ্যে বাড়িতে ফিরে আসতে। এদিকে কিয়ংমি ক্লায়েন্টদের সাথে ডিনার করতে এসেছে। ডিনার শেষ করে সে তার মাকে নিতে আসে। কিয়ংমির মা আজ অনেক টাকা বেতন পেয়েছে বলে খুব খুশি। অবশেষে সে তার মেয়েকে নিয়ে জেজু আইল্যান্ডে ঘুরতে যেতে পারবে। আর তাই খবরটা মেয়েকে দিতে যেন তোড়সই ছিল না তার। সে দৌড়ে রাস্তায় এসে দেখে কিয়ংমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার জন্য। সে রাস্তার আশেপাশে না দেখে কিয়ংমির দিকে আসতে থাকে, কিন্তু কিয়ংমি তার গাড়ির সাউন্ড সেন্সরের দিকে তাকাতেই দেখতে পায় পেছনে অনেক শব্দ হচ্ছে।
সে পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় একটি বাইক তার মায়ের দিকে ধেয়ে আসছে দ্রুত গতিতে। বাইকটি তার মায়ের দিকে ধেয়ে আসছে দেখে অনেক ভয় পেয়ে যায় সে। তার মাকে কিভাবে আটকাবে বুঝতে পারছে না। কিয়ংমি তার মাকে ইশারায় বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা কিছুতেই বুঝতে না পেরে সামনের দিকে আসতেই থাকে। এদিকে বাইকটিও তার মায়ের কাছে চলে আসে, কিন্তু সৌভাগ্যবশত তার মায়ের একদম কাছ দিয়ে বাইকটা চলেই যায়। কিয়ংমির মা গাড়িতে আসলে সে তার মাকে ইশারায় বলে, রাস্তায় চলাচল করলে একটু দেখে শুনে চলাচল করতে হয়। কিন্তু তার মায়ের সেদিকে কোনো খেয়ালই নেই। সে কিয়ংমিকে দেখায় আজ অনেক টাকা বেতন পেয়েছে, এবার তারা দুজনেই জেজু আইল্যান্ডে ঘুরতে যেতে পারবে। এরপর তারা গাড়িতে করে পার্কিং লটের কাছে আসে। কিয়ংমি তার মাকে রাস্তায় নামিয়ে দিয়ে বলে সে গাড়িটি পার্ক করেই তার কাছে আসছে, ততক্ষণে সে যেন তার জন্য এখানে অপেক্ষা করে। আর ঠিক তখনই তাদের দুজনকে একসাথে দেখে ফেলে সাইকো ডোশিক। তারপর কিয়ংমি তার মাকে রেখে গাড়ি পার্ক করতে গেলে সাইকো মনে মনে ঠিক করে আজ রাতে সেই বৃদ্ধ মহিলাকে হত্যা করবে। তাই গাড়ি থেকে একটা ছুরি হাতে অগ্রসর হয় কিয়ংমির মায়ের দিকে। চারপাশে ভালো করে দেখে সে দৌড়ে তাকে মারতেই যাবে, ঠিক তখনই সোজুন তার ভাইয়ের সাথে মোবাইলে কথা বলতে বলতে সেখানে চলে আসে, যার কারণে সাইকো কিয়ংমির মাকে আর মারতে পারে না। বর্তমানে সাইকোর কাছে দুটি চয়েস, প্রথমত সোজুন এবং দ্বিতীয়ত কিয়ংমির মা। সে একবার সোজুনকে দেখে আরেকবার কিয়ংমির মাকে দেখে সে চিন্তা করতে থাকে আজ রাতে কাকে মারবে সে। চিন্তা করতে করতে সবশেষে সোজুনকে মারার জন্য বেছে নেয়, দৌড় দেয় সোজুনের পেছনে। এদিকে কিয়ংমি গাড়ি পার্ক শেষ করে তার মায়ের কাছে আসতে থাকে, কিন্তু কিছু দূর আসতে কেউ একজন তার দিকে একটা জুতা ছুঁড়ে মারে। অন্যদিকে সেই সাইকো সোজুনকে আঘাত করে তার গাড়িতে এসেছে অস্ত্র নিতে। সে গাড়িতে উঠে পাগলের মতো অস্ত্র খুঁজতে থাকে। এমন সময় সে কিয়ংমিকে দেখতে পায়। সে তাকে দেখে ভাবতে থাকে যদি মেয়েটি জুতার মালিককে খুঁজতে চায় তাহলে তার হাতে মরতে হবে তাকে। এদিকে জুতাটা কথা থেকে সেখানে আসলো দেখার জন্য আস্তে আস্তে সেই অন্ধকারের দিকে এগোতে থাকে কিয়ংমি। কিছু দূর এগোতেই আরো একটা জুতা এসে পড়ে তার সামনে। একটু হকচকিয়ে ওঠে সে, কিছুটা সাহস জুগিয়ে জুতাটা হাতে নিতে গেলে সোজুন অন্ধকার থেকে আচমকা বের হয়ে আসে। এতে কিয়ংমি ভয় পেয়ে ছিটকে পড়ে রাস্তার উপরে। তবে পরক্ষণে নিজেকে সামলিয়ে সোজুনের দিকে তাকাতেই লক্ষ্য করে পেট থেকে গড় গড় করে রক্ত পড়ছে তার। সে কিয়ংমিকে সাহায্য করতে বলে। ঠিক তখনই সাইকো এসে জাপটে ধরে কিয়ংমিকে এবং সোজুনকে বলে তার জন্যই আজ এই মেয়েটিকে মরতে হবে তার হাতে। এই বলে একটা কুড়াল দিয়ে কিয়ংমির মাথায় আঘাত করতেই যাবে, ঠিক তখনই সোজুন সাইকোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিয়ংমি। হাত ফসকে শিকার পালিয়েছে বলে সাইকোটা যেন পাগল হয়ে যায়, ধাওয়া করে তাকে। অন্যদিকে সোজনের ভাই জং বারবার তাকে ফোন করছে, কিন্তু কোনোভাবেই ফোন রিসিভ করছে না সে। উপায় না পেয়ে রাতের আধারেই সোজনকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে জং। এদিকে কিয়ংমি দৌড়ে তার গাড়ি পার্কিং লটে চলে আসে। খুব আস্তে আস্তে সেখানকার একটি দরজার ছিটকিনি খোলার চেষ্টা করে যেন কোনো শব্দ না হয়। আসলে যেহেতু সে কথা বলতে কিংবা শুনতে পারে না, তাই ব্যাপারটা বুঝতে পারেনি যে দরজায় শব্দ হচ্ছে। তবে সে সাইকো দরজা খোলার শব্দ শুনতে পায়। সে শব্দ শুনে কিয়ংমির দিকে দৌড়ে আসে। তবে কিয়ংমি সাইকোকে তার দিকে দৌড়ে আসতে দেখে তাড়াতাড়ি করে দরজা খুলে কোনো মতে সেখান থেকে পালিয়ে তার গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে সে তার মাকে ভিডিও কল করে ইশারায় বলে সে যেখানেই আছে সেখানেই যেন থাকে। মায়ের সাথে কথা শেষ করে যখন সে তার গাড়ির সাউন্ড সেন্সরের দিকে তাকায় বুঝতে পারে সে গাড়িতে একা নেই, আরো একজন আছে তার গাড়িতে। পেছনে ঘুরতেই সে দেখতে পায় তার সাথে সাথে সেই সাইকোটাও উঠে বসেছে গাড়িতে। উপায় না পেয়ে সে গাড়িটি স্পিডে চালিয়ে হঠাৎ ব্রেক করে, যার কারণে সাইকোটির সামনের দিকে উল্টে পড়ে যায়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে আবারও কিয়ংমি সেখান থেকে পালিয়ে যায়। সে তার মায়ের দিকে দৌড়ে এসে ইমার্জেন্সি অ্যালার্মটি বাজিয়ে দেয়, যার কারণে সেখানকার লাইট এবং সিসি ক্যামেরা অন হয়ে যায়। সেখানে থাকা স্পিকারের সাহায্যে পুলিশ তাদের কাছে জানতে চায় তাদের কি সমস্যা হয়েছে। তবে যেহেতু তারা শুনতে পায় না, তাই অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে সেই ল্যাম্প পোস্টের নিচে। অন্যদিকে সেই কিলার সোজুনকে গাড়িতে ফেলে রেখে তার পোশাক চেঞ্জ করে ভদ্রলোক সেজে চলে আসে সেই ল্যাম্প পোস্টের কাছে। সে এসে তাদের কাছে জানতে চায় তারা কি এখানে কোনো মেয়েকে দেখেছে। সে তার ছোট বোনকে খুঁজে পাচ্ছে না। কিয়ংমি সাইকোর কথা বিশ্বাস করে এবং তার ফোনে লিখে জানায় তার বোন ওই অন্ধকার গলিতে আহত হয়ে পড়ে আছে। কিন্তু কিলার কিয়ংমির কথা শুনে রিকোয়েস্ট করে বলে তাকে তার বোনের কাছে নিয়ে যেতে। কিয়ংমির অনেক মায়া হয়,
লোকটির কথা শুনে, তাই সে তার মাকে নিয়ে সেই আহত মেয়েটির কাছে নিয়ে যেতে রাজি হয়। এরপর কিয়ংমি এবং তার মা দুজনেই সোজুনের কাছে অন্ধকার গলিতে যেতে থাকে। এদিকে সেই কিলার মনে মনে হাসতে থাকে। সে ভাবতে থাকে আজ সে একটা না বরং তিনটি শিকার করতে যাচ্ছে, তাও আবার অনেক সহজে। তবে তার আশায় পানি ঢালতে বেশি সময় লাগে না, কারণ ঠিক সেই সময়ে পুলিশ তাদের সিসিটিভিতে দেখে সেখানে চলে আসে। এরপর কিয়ংমি পুলিশকে নিয়ে সোজুনের কাছে গেলে সেখানে কাউকেই দেখতে পায় না, কিন্তু কিয়ংমি বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করে এখানেই ছিল সোজুন। তারপর সে পুলিশকে ইশারায় সেই সিসিটিভি ক্যামেরাটা চেক করতে বলে, কিন্তু ভাগ্যক্রমে কিলার এই যাত্রায় বেঁচে যায়, কারণ ঠিক সেই সময় কিছু দুষ্টু ছেলে সেই সিসি ক্যামেরাটা স্মোক করার সময় ঘুরিয়ে দিয়েছিল। ফুটেজে কিছু না পেয়ে পুলিশ উল্টা কিয়ংমিকে সন্দেহ করে বসে, কারণ সে ক্লায়েন্টের সাথে ডিনারে গিয়ে দুষ্টু পানি পান করেছিল। অন্যদিকে কিলার তো মহা খুশি, কিন্তু তারপরেও কিয়ংমি বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করে সে সত্যি সত্যি সোজুনকে সেখানে আহত অবস্থায় দেখেছিল। পরের সিনে যখন তারা লিফট করে নিচে নামছিল, তখন কিয়ংমির মায়ের সেই কিলারের উপরে একটু সন্দেহ হয়। সে তার মেয়েকে বলে যদি এই লোকটির বোন সত্যি সত্যি নিখোঁজ হয়ে থাকে, তাহলে সে এত শান্তভাবে থাকতে পারে? কিছু সময় আগেও তো সে তার বোনের জন্য অস্থির ছিল। কিন্তু কিলার বুঝতে পারে কিয়ংমির মা তাকে সন্দেহের দৃষ্টিতে দেখছে। সে কারণে সে তার ব্যাগ থেকে ফোন বের করে তাদের বলে একটু আগে তার বোন আমাকে মেসেজ করে জানিয়েছে তার কোনো সমস্যা হয়নি এবং বর্তমানে সে বাসায় আছে। এই কথা শুনে কিয়ংমির মা একটু শান্ত হয়। তারপর তাদের তিনজনকে আমরা একসাথে পুলিশ স্টেশনে দেখি। কিয়ংমি এখানে এসে তার নাম, ঠিকানা সহ কি কি ঘটেছে তার সাথে সব একটি কাগজে লিখে দেয়, এমনকি কিলার এবং সেই মেয়েটির পরনে কি কি ছিল সব লিখে। এদিকে থানায় বসে থাকা একটি মাতাল লোক কিলারের সাথে গন্ডগোল পাকিয়ে ফেলে, আর সে কিলারের সাথে হাতাহাতি শুরু করে দেয়। হাতাহাতির এক পর্যায়ে কিলারের পকেট থেকে একটি মোবাইল নিচে পড়ে যায়। পাশে বসে থাকা কিয়ংমির মা মোবাইলটা হাতে তুলে নিয়ে দেখতে পায় এইটা একটা সাদা কালারের মোবাইল, আর মোবাইলের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি। কিন্তু মেয়েটির ছবি ভালো করে দেখার আগে কিলার তার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। পুলিশ সেই মাতালটাকে থানা থেকে বের করে দিতে গেলে কিলার কিয়ংমির কাছে এসে রিপোর্টটি দেখতে চায়। কিয়ংমি কিলারের হাতে রিপোর্টটি দিলে কিলার সেটা পরে বুঝতে পারে কিয়ংমি অনেক কিছু দেখে ফেলেছে, তাই সে কিয়ংমির বাড়ির ঠিকানা মুখস্থ করে নেয়। ঠিক তখনই পুলিশ স্টেশনে জং এসে উপস্থিত হয়। সে এখানে এসেছে বোন সোজুনের মিসিং কমপ্লেন করতে। পুলিশকে তার বোন সোজুনের ছবি দেখিয়ে বলে সে বাড়ি থেকে বের হওয়ার আগে কি কালারের জামা পরে বেরিয়েছে। পুলিশ তার কথা শুনে বুঝতে পারে জং এর বিবরণের সাথে কিয়ংমির দেয়ার বিবরণের অনেক মিল আছে। তাই একজন পুলিশ অফিসার তার বোনের ছবিগুলো কিলার ও কিয়ংমির মাকে দেখাতে বলে। জং সর্বপ্রথম ছবিগুলো সেই কিলারকে দেখিয়ে বলে সে তার বোনকে দেখেছে কিনা। তবে সেই কিলার তাকে বলে সেই মেয়েকে এর আগে কোনোদিনও দেখেনি। এরপর জং সেই ছবিগুলো কিয়ংমির মাকে দেখায়, তবে কিয়ংমির মার সঠিক মনে পড়ছে না এই মেয়েটিকে সে কোথায় দেখেছে, তবে সে এটা শিওর ছিল এই মেয়েটিকে কোথায় জানি দেখেছে। এরপর জং কিয়ংমিকে দেখালে সে জংকে জানায় এই মেয়েটিকেই রাতের আধারে অন্ধকার গলিতে আহত অবস্থায় দেখেছিল সে। ঠিক তখনই কিয়ংমির মায়েরও মনে পড়ে এই মেয়েটির ছবি কিছুক্ষণ আগে তার পাশে বসে থাকা কিলারের মোবাইলে দেখেছে। সে তৎক্ষণাৎ জংকে সেই কথাটি বলতেই যাবে, এমন সময় কিলার তার হাত চেপে ধরে আর তার হাতে থাকা ব্যাগটি কিয়ংমির মার হাতে দিয়ে কাউকে কিছু বলতে মানা করে। ব্যাগটি খুলে দেখতে বলে। কিয়ংমির মা ব্যাগটি খুলে দেখতে পায় ব্যাগ ভর্তি ধারালো অস্ত্র। কিলার তাকে বলে সে যদি কাউকে কিছু বলে তাহলে সে সোজুনকে মারার আগে তার মেয়ে কিয়ংমিকে মেরে ফেলবে। এই কথা শুনে কিয়ংমির মা ভয়ে কাউকে কিছু বলার সাহস জোগাতে পারে না। এরপর কিলার একটা ছুরি নিয়ে জংকে মারতে যায়, কিন্তু তখনই কিয়ংমির মা চিৎকার করলে জং সেই ছুরিটি ধরে ফেলে। এখানে জং কিলারকে ইচ্ছে মতো ধলাই দিয়ে তার বোন সোজুনকে কোথায় রেখেছে জিজ্ঞেস করতে কিলার হাসতে হাসতে বলে সে তার বোনকে কিভাবে মেরেছে। আর জং এই কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে না পেরে কিলারকে মেরে রক্তাক্ত করে ফেলে। তাদের এমন মারামারি দেখে কিয়ংমি আর তার মা ভয়ে পুলিশ স্টেশন থেকে দৌড়ে বাইরে বের হয়ে আসে, পুলিশকে ডাকতে থাকে। পুলিশ যখন দৌড়ে ভিতরে আসে তখন তারা দেখতে পায় জং সেই কিলারের গলায় ছুরি ধরেছে, আর এই কারণে পুলিশ জংকে ভুল বুঝে ইলেকট্রনিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। পুলিশ কিলারকে স্টেশন থেকে বের করে নিয়ে আসে। কিয়ংমির মা এবং কিয়ংমি সেই সময় বাইরেই দাঁড়িয়ে ছিল।
কিলারকে বের হতে দেখে তারা পুলিশকে বোঝানোর চেষ্টা করে আসল খুনি আর কেউ না, বরং এই লোকটি। তবে তারা যেহেতু কথা বলতে পারে না, তাই পুলিশ তাদের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিলার সেখান থেকে চলে যায়। এরপর কিয়ংমি ও তার মা পুলিশ স্টেশনের ভেতরে এসে পুলিশকে সবকিছু বুঝিয়ে বলে। তারপর পুলিশ বুঝতে পারে সেই লোকটি হলো আসল কিলার। এরপর পুলিশ তাদের গাড়িতে করেই কিয়ংমি ও তার মাকে বাড়িতে পৌঁছে দেয়। তারা দুজনেই বাড়িতে অনেক ভীতিকর অবস্থায় আছে। ঠিক তখনই দরজায় কেউ এসে খুব জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে না এত রাতে কে এসেছে। তারা ভাবতে থাকে সেই কিলার আবার আসলো না তো। কিয়ংমির মা ভয়ে ভয়ে দরজা খুলে দেখে তার দোকানের এক কলিগ তার সাথে দেখা করতে এসেছে। এরপর কিয়ংমির মা এবং সেই মহিলা কিছু জিনিস নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মা যাওয়ার পর কিয়ংমি বাড়িতে একা একা যখন নিজের কাজ করছিল, ঠিক তখনই আচমকা পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। আসলে বাড়ির ভেতরে সেই কিলারটি ঢুকে পড়েছে। সে বাড়িতে ঢুকেই একটা একটা করে সাউন্ড সেন্সর লাইটগুলো ভাঙছে, যাতে করে কিয়ংমি তার উপস্থিতি টের না পায়। তারপর কিয়ংমি বাড়ির মেইন সুইচ চেক করতে বুঝতে পারে সেটি পড়ে গেছে। সে সেটা ঠিক করে এক জায়গায় বসে তার মাকে মেসেজ করছিল। আর ঠিক তখনই তার পেছন থেকে কিলারটি এসে তাকে দেখে হাসতে থাকে, কিন্তু কিয়ংমি কিছুই বুঝতে পারে না। এরপর কিলার একটি কুড়াল দিয়ে কিয়ংমিকে মারতে যাবে, ঠিক তখনই সে টের পায় সেখান থেকে সরে যায় এবং দৌড়ে একটা ঘরে গিয়ে দরজা আটকে খুব দ্রুত জং এর দেয়া কার্ডের নাম্বারে মেসেজ করে তাকে সাহায্য করতে বলে, কারণ কিলার তার উপরে খুব ভয়ানকভাবে হামলা করেছে। জং কিয়ংমির মেসেজ পড়া মাত্র দৌড়ে তার বাড়ির দিকে আসতে থাকে। অন্যদিকে কিলার উপায় না পেয়ে হাতে থাকা কুড়াল দিয়ে দরজা ভাঙতে শুরু করে। কিয়ংমি কিলারকে দরজা ভাঙতে দেখে কি করবে বুঝতে না পেরে রুমের জানালা খুলে নিচে লাফ দিয়ে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কিলার এসে তার চুলের মুঠি ধরে ফেলে। কিয়ংমি ঝুলন্ত অবস্থায় তার চুলের মুঠি ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কিলার তার চুলের মুঠি এতটাই শক্ত করে ধরেছিল যে ছাড়ানোর প্রায় অসম্ভব হয়ে পড়ে। কোনো উপায় না পেয়ে সে কিলারের হাতে খামচি দিতে শুরু করে। কিলার তার খামচি সহ্য করতে না পেরে চুলের মুঠি ছেড়ে দিতেই কিয়ংমি নিচে পড়ে গিয়ে অনেক ব্যথা পায়, কিন্তু তারপরেও নিজের জীবন বাঁচাতে সে দৌড়াতে শুরু করে। বারবার নিজের জীবন বাঁচাতে কিয়ংমিকে দৌড়াতে দেখে কিলার অনেক মজা পায়, যেন এটা তার কাছে ইঁদুর বিড়ালের খেলা। সেও কিয়ংমির পেছনে পেছনে ছুটতে শুরু করে। অন্যদিকে জং কিলারকে কিয়ংমির পেছনে ছুটতে দেখে সে কিলারকে ধরতে তার পিছনে ছুটতে শুরু করে। এখানে খুব সুন্দর একটা চেসিং সিন দেখতে পাই আমরা। কিয়ংমিকে তাড়া করছে কিলার আর কিলারকে তাড়া করছে জং। এরপর কিয়ংমি ছুটতে ছুটতে রাস্তার একেবারে শেষ মাথায় এসে পৌঁছায়, যেখান থেকে পালানোর কোনো উপায় নেই। আর এরই মধ্যে কিলারটি তার সামনে এসে দাঁড়ায়। সাইকো তার হাতে থাকা ছুরি দিয়ে কিয়ংমিকে মারতেই যাবে, এমন সময় জং সেখানে হাজির হয়। জং কিলারকে সাবধান করে তাকে মারতে যায়, কিন্তু কিলার নিজের গলায় ছুরি ধরে জংকে বলে তার বোন এখন কোথায় আছে সেটা শুধু সে ছাড়া আর কেউ জানে না, কিন্তু যদি জং চায় তাহলে তার বোনকে বাঁচাতে পারে। তাই সে খুব চালাকি করে জংকে দুটো অপশন দেয়। সে জংকে বলে তাকে মেরে কিয়ংমিকে বাঁচাবে, নাকি তাদের দেয়ার ঠিকানা মতো গিয়ে তার বোনকে উদ্ধার করবে। এই কথা শুনে জং এর মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে বুঝতে পারে না কি করবে সে। জং না পারছে এই বধির মেয়েটিকে ছেড়ে দিতে, আর না পারছে মৃত্যুর সাথে লড়াই করা বোনকে ছেড়ে আসতে। আসলে কিলারটি ইচ্ছে করে এমন দুটি অপশন দেয়, কারণ ভালো করে কিলার জানতো জং এর সামনে 2 মিনিটও টিকতে পারবে না সে। জং কিলারের কথা শুনে কিছু বুঝতে পারছে না সে কি করবে। শেষ পর্যন্ত জং ডিসিশন নেয় সে তার বোনকেই বাঁচাবে। অন্যদিকে জংকে দুর্বল হতে দেখে কিলার তার মোবাইলে মেসেজ করে সোজনের ঠিকানা দিয়ে দেয়। ঠিকানা পেয়ে জং কিয়ংমিকে সেখানে ফেলে তার বোনকে বাঁচাতে দৌড় দেয়। তবে ওই ঠিকানা গিয়ে জং তার বোনকে খুঁজে পায় না। অ্যাকচুয়ালি কিলার তাকে কিয়ংমির বাড়ির ঠিকানা দিয়েছিল। সে কিলারের হাতে কিয়ংমিকে ছেড়ে এসে বুঝতে পারে কত বড় ভুলটাই না সে করেছে। ঠিক ওই সময় সেখানে এসে উপস্থিত হয় কিয়ংমির মা। সে তার বাড়ির এমন অবস্থা দেখে বুঝতে পারে তার মেয়ে কিয়ংমি এখন কি পরিমাণ বিপদে রয়েছে। সে জং এর কাছে তার হাত জোর করে মেয়েকে ফেরত আনতে বলে। তারপর জং তাকে নিয়ে কিয়ংমিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সে কিলার কিয়ংমিকে মাটিতে ফেলে তার উপরে একটা চেয়ার রেখে তাকে মারার প্ল্যান করছে। তবে কিয়ংমি বুদ্ধি করে তার চোখে ধুলো ছিটিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিলার আবারও তার পেছনে ছুটতে থাকে।
অন্যদিকে কিলারের গাড়িতে সোজনের জ্ঞান ফিরে আসলে সে একটা চাকু নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই কিলারের হাত থেকে বাঁচার জন্য সেদিকে দৌড়ে আসে কিউংমি। সে সোজনকে দেখে থমকে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে সে কি কিলারের হাত থেকে নিজেকে বাঁচাবে নাকি সোজনকে। তবে শেষ পর্যন্ত সে ডিসিশন নেয় সোজনকে ছেড়ে যাবে না। তাই সে সোজনকে নিয়ে পাশে পড়ে থাকা একটা ডাস্টবিনের পেছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে জং কিয়ংমির মাকে নিয়ে সে রাস্তার শেষে এসে পৌঁছায়, যেখানে সে কিয়ংমি এবং কিলারকে দেখেছিল। তবে সেখানে এসে তারা কাউকেই দেখতে পায় না। সেখানে কিয়ংমিকে না পেয়ে তার মা কান্না করতে করতে পাগলের মতো অন্য রাস্তায় ছুটতে থাকে। আর এটা দেখে জংকে নিজেকে বড় অপরাধী মনে হতে থাকে, কারণ তখন যদি সে কিয়ংমিকে ছেড়ে না যেত তাহলে হয়তো এখন এমনটি হতো না। অন্যদিকে সেই কিলারটি তার গাড়ির কাছে এসে পৌঁছায়। এসে সে দেখতে পায় সোজন সেখান থেকে পালিয়ে গেছে। এতে কিলার অনেক রেগে যায়। সে মনে করে একটা বধির মেয়ের জন্য তার আরো একটি শিকার হাতছাড়া হয়ে গেল। সে বুঝতে পারে কিয়ংমি সোজনকে নিয়ে পালিয়েছে, তবে সে এটাও বুঝতে পারে তারা বেশি দূর পালাতে পারেনি। এদিকে কিয়ংমি সোজনকে ইমার্জেন্সি নাম্বারে কল করতে বলে, তবে তখনই সেখানে কিলার চলে আসে, যার কারণে সোজন ইমার্জেন্সি নাম্বারে কল করতে পারে না। কিলারকে দেখে কিয়ংমি কি করবে বুঝতে পারে না, তবে সে শেষ পর্যন্ত সোজনকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেয়। সে সোজনকে ফোনটা হাতে দিয়ে তার ভাইকে ফোন করতে বলে। এটা বলেই সে সোজনের হাতে থাকা ছুরিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কিলার রাস্তায় রক্তের দাগ দেখতে পায়। সে রক্তের দাগ ফলো করতে করতে সে ডাস্টবিনের কাছে এসে পৌঁছায়। ঠিক তখনই কিয়ংমি পেছন থেকে জোরে জোরে চিৎকার করে কিলারকে ডাকতে শুরু করে। সে তাকে হাতে থাকা ছুরি দেখিয়ে কিলারকে মারতে চায়। কিয়ংমি এভাবে চিৎকার করতে দেখে কিলারের মাথা পুরোই নষ্ট হয়ে যায়। সে রেগে কিয়ংমিকে ধরার জন্য তার কাছে দৌড়ে আসে, তবে কিয়ংমি তার কাছে থাকা ল্যাম্প পোস্টের সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে কিলার আবারও তার পেছনে ছুটে যায়। আর এই সুযোগে সোজন তার ভাই জংকে ফোন করে সেখানে আসতে বলে। তারপর সেখানে পুলিশ সহ জং এবং কিয়ংমির মা চলে এসে তাকে উদ্ধার করে। কিয়ংমির মা সোজনকে কিয়ংমির কথা জিজ্ঞেস করলে সোজন তাকে জানায় তার জীবন বাঁচাতে কিলারকে নিয়ে টাউনের দিকে পালিয়েছে সে। এরপর কিয়ংমির মা ও জং টাউনের দিকে দৌড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি কিয়ংমি নিজের জীবন বাঁচাতে টাউনের ভেতরে চলে এসেছে। রাস্তার মাঝে দাঁড়িয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে একজন সাইকো কিলার তাকে মারতে আসছে, তবে হায়রে নিয়তি, কেউ তার কথা বোঝার চেষ্টাই করছে না। এদিকে কিয়ংমির এমন অবস্থা দেখে কিলার তো মহা খুশি হয়ে তার দিকে এগোতে থাকে। এটা দেখে কিয়ংমি তার হাতে থাকা ছুরিটা দিয়ে সবাইকে ভয় দেখাতে শুরু করে। ছুরি হাতে এমন আচরণে সেখানে ভিড় জমে যায়। কিয়ংমিও কাঁদতে কাঁদতে সবার কাছে সাহায্য চায়, তবে কেউই তার ইশারা বোঝার চেষ্টা করছে না। আর সেই কিলার এইটারই সুযোগ নিয়ে সবাইকে বলে কিয়ংমি তার বোন আর সে সুইসাইড করতে ছুরি নিয়ে বাইরে বেরিয়ে এসেছে, আর সে তার জীবন বাঁচাতে পেছন পেছন দৌড়ে এসেছে। সবাই তার কথা বিশ্বাস করে। এটা দেখে কিয়ংমি অনেক হতাশ হয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিলারটিও তার পেছনে দৌড়ে যায়, তবে কিছু দূর যেতেই সে কিয়ংমিকে হারিয়ে ফেলে। কিয়ংমিকে হারিয়ে সে খুব হতাশ হয়ে যায়। সে মনে করতে থাকে হয়তো আর কিয়ংমিকে সে মারতে পারবে না। কিন্তু ঠিক তখনই কিছু সেনাবাহিনীর লোক কিয়ংমিকে কাঁধে করে তুলে নিয়ে আসে সেই কিলারের কাছে, কারণ তারা মনে করেছিল কিয়ংমি কিলারটির বোন। তাই তারা কিয়ংমিকে কিলারের হাতে তুলে দেয়। শুধু তাই নয়, কিয়ংমির হাতে যে ছুরিটা ছিল সেটাও কিলারের হাতে তুলে দেয়। কিলারের কাছে মনে হতে থাকে এ যেন মেঘ না চাইতে বৃষ্টি হয়েছে তার জীবনে। এদিকে কিয়ংমি কিলারটির হাতে ধরা পড়ে বড় অসহায় হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। আর এখানে আমরা দেখতে পাই এই মুভিটির সব থেকে করুণ দৃশ্য। পুরো মুভিতে আমরা দেখে এসেছি কিয়ংমি কথা বলতে পারে না, তবে এখন তার নিজের জীবন বাঁচাতে অনেক কষ্ট করে আধো কথা এবং আধো ইশারায় সেই কিলারের কাছে নিজের জীবন ভিক্ষা চায়। সে বলে, প্লিজ তুমি আমাকে মেরো না, আমি অনেক কিছু করতে চাই, আমি এখনো অনেক কিছু দেখতে চাই, আমি অনেক জায়গায় যেতে চাই, অনেক লোকের সাথে মিশতে চাই, আমি একটা বিয়ে করতে চাই, আমার 2টা বাচ্চা হবে আর আমি তাদের নিয়ে একটা সুখী সংসার করতে চাই। কিন্তু তুমি যদি আজ আমাকে মেরে ফেলো তাহলে এর কিছুই করতে পারবো না। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। তবে তার এই কথার কোনো প্রভাব কিলারের উপরে পড়ে না। সে নিষ্ঠুরভাবে কিয়ংমিকে বলে, এইসব কথা বলে তুমি আমার কাজ আরো কঠিন করে দিচ্ছ। এরপর সে কিয়ংমিকে নিয়ে পাশের এক অন্ধকার গলিতে যায়।
সেখানে এসে সে কিউংমিকে মারতেই যাবে এমন সময় জং সেখানে চলে আসে। জং কিলারকে অনেক মারধর করে, তবে কিলারও কম ছিল না। কিন্তু মারামারির এক পর্যায়ে জং কিলারের মাথা চেপে ধরে অজ্ঞান করে ফেলে। এরপর সে কিউংমির কাছে আসে, এসে তার কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চায়। তবে এত বিপদের মধ্যেও কিউংমি জং এর কাছে জানতে চায় তার বোন কেমন আছে। জং জানায় তার বোন একদম ভালো আছে। জং তাকে আরো বলে তার মাও এখানে এসেছে। তারা দুজন কথাই বলছিল, এমন সময় কিলারের জ্ঞান ফিরে আসে এবং সে তাদের দুজনের সব কথা শুনে ফেলে। হঠাৎ সে পেছন থেকে এসে জং এর মাথায় আঘাত করে। সে জংকে প্রচুর মারধর করে। তবে অবাক ব্যাপার হলো, কিলার ইচ্ছে করলেই কিউংমিকে এখানে মারতে পারত, কিন্তু অদ্ভুতভাবে সেটা সে করতো না। সে কিউংমিকে সেখানে রেখেই চলে যায়। তবে যাওয়ার আগে সে কিউংমিকে বলে যায় তাদের না মারলেও রাতে সে একজনকে মারবে, কারণ সে তাদের দুজনকে বলতে শুনেছে কিউংমির মা এখানেই আছে। সে দৌড় দেয় কিউংমির মাকে মারতে। কিলার লোকালয়ে কিউংমির মাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক সময় সে তাকে পেয়েও যায়। কিউংমির মা কান্না করতে করতে কিলারের কাছে তার মেয়েকে কোথায় রেখেছে জানতে চায়। আর কিলার কিউংমির মাকে একটা অন্ধকার গলি দেখিয়ে বলে সে সেই অন্ধকার গলিতে তার মেয়েকে বেঁধে রেখেছে। তবে কিউংমির মা কিলারের কথা শুনে বুঝতে পারে সে তাকে মিথ্যে কথা বলছে, কারণ সে তার সাথে অন্ধকার গলিতে গেলেই তাকে মেরে ফেলবে। কিন্তু তারপরেও সে তার সাথে গলিতে যেতে রাজি হয়, কারণ যদি সত্যি সত্যি কিলার তার মেয়েকে সেখানে বেঁধে রাখে। কিলার কিউংমির মাকে সে অন্ধকার গলিতে নিতেই যাবে এমন সময় কিউংমি দৌড়ে এসে পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এটা দেখে কিউংমির মার কাছে আসতে চাইলে কিউংমি তাকে আসতে না করে, বলে এটা তাকে শেষ করতেই হবে। এদিকে কিলার কিউংমির মাথা চেপে ধরে বলে তুমি কেন এটা করলে? আমি না তোমাকে বলেছিলাম তুমি ছুরি ধরতে জানো না? নিজের হাতটা কেটে ফেললে তো। আর এখানেই আমাদের একটা অসাধারণ টুইস্ট দেখানো হয়। আসলে কিউংমি কিলারের পেটে ছুরি মারেনি, বরং নিজের পেটেই ছুরি মেরেছে, যাতে করে সবাই বুঝতে পারে কিলারই কিউংমিকে মেরেছে। আসলে ব্যাপারটি তাই হয়েছে। সেখানে থাকা সবাই মনে করেছে কিলারই কিউংমিকে মেরেছে। ধীরে ধীরে সেখানে ভিড় জমতে থাকে এবং সবাই কিলারকে ধরতে সামনের দিকে আসতে থাকে। তবে কিলার রক্তাক্ত ছুরি হাতে নিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে কিউংমিকে সে মারেনি, কিন্তু সেখানকার কেউই তার কথা বিশ্বাস করে না। এর কিছু সময় পরে সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে কিলার যেন আরো পাগল হয়ে ওঠে। সে ঠিক করে নেয় কিউংমির জন্যই যখন তার এমন অবস্থা হয়েছে, তাই তাকে সে মেরেই জেলে যাবে। সেজন্য ছুরি হাতে সে কিউংমিকে মারতে গেলে পুলিশ তার পায়ে গুলি করে দেয়, যার ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তারপরেও সে কিউংমিকে মারতে বদ্ধপরিকর। তাই আবারও মাটি থেকে উঠে কিউংমিকে মারতেই যাবে এমন সময় পুলিশ তার সারা গায়ে গুলি করে ঝাঁঝরা করে দেয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে। আর এটা দেখে কিউংমি হাসতে হাসতে ইশারায় তাকে বলে তোমার মতো পাগলের এমনই শাস্তি হওয়া উচিত। কিলার কিউংমির ইশারা বুঝতে পেরে তার গায়ের সর্বশেষ শক্তি দিয়ে আবারও তাকে মারতে যায়। তবে ঠিক তখনই জং দৌড়ে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্যদিকে কিউংমির অনেক রক্ত ঝরার কারণে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় কিউংমি ও তার মা পরিশেষে জেজু আইল্যান্ডে ঘুরতে এসেছে। তারা একে অপরের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে। আর সেখানে আমরা জং ও তার বোন সোজনকেও দেখতে পাই। তারাও এসেছে জেজু আইল্যান্ডে ঘুরতে। এখানে তারা চারজন খুব সুন্দর একটা সময় কাটায়। আর এর সাথে এই মুভিটির ইতি টানা হয়। তবে এই মুভিতে কিউংমির সাহস ও আত্মবিশ্বাসের প্রশংসা না করলেই নয়। সে যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলতো তাহলে হয়তো মৃত্যু অবধারিত ছিল তার। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভির কাহিনী। কেমন লাগলো মুভিটার এক্সপ্লানেশন আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে লাইক করে সকলের কাছে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাছের মানুষের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, বর্তমানে ডেঙ্গুর প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে, তাই ছাদে কিংবা বারান্দার ফুলের টবে পানি জমতে দিবেন না। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।